যে আশঙ্কাটার কথা আপনার আমার মনে দিন-রাত ২৪ ঘন্টা ভেসে ওঠে, যে ভয়টা সাধারণ মানুষ বাসে, ট্রামে, ট্রেনে দিনরাত আলোচনা করছেন, ঠিক সেই আশঙ্কাটা, সেই ভয়টার কথাই এবার কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের মনেও ঢুকে গেছে। এবং যে অসুখগুলোর কথা আমরা জানি, ঠিক সেই অসুখগুলোকেই এই ভয়টার পিছনে রয়েছে বলে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব মনে করছে। এবং এটাই বোধহয় আজকের দিনের সবথেকে বড় খবর। আজকে আনন্দবাজারের একটা খবর পড়ছিলাম যেটার হেডলাইন ছিল ৫০টি আসনও কি পাবে? বঙ্গ নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় বিজেপির। হ্যাঁ? এই প্রশ্নটাই তো আমরা করে যাচ্ছি যে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কে ক্ষমতায় থাকবে আমাদের মাথা ব্যাথা নেই। আমরা সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ কি চাই? রাজ্যে এমন একটা শাসক দল আসুক, শাসন ক্ষমতা নিয়ে চলুক, যারা এই রাজ্যটার ভালো কিছু করবে। এই রাজ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করবে, শিল্প সংস্থানের ব্যবস্থা করবে। এই রাজ্যে যে যুব সমাজ আছে তাদের জন্য একটা ন্যূনতম সম্মানজনক চাকরির ব্যবস্থা করবে, যাতে মাস গেলে ২৫-৩০ হাজার টাকা তারা ইনকাম করতে পারেন, তাদের সংসারটা সঠিকভাবে চলে। একটা শিল্পনীতির দিশা থাকবে। এবং তার থেকেও বড় কথা, যা পরিস্থিতি আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে, সেই জায়গা থেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়ে বা সেই জায়গায় সুরসুরি দিয়ে এই রাজ্যে কোনো অশান্তির পরিবেশ তৈরি হবে না। এখানে নারী সুরক্ষা বজায় থাকবে। এই বেসিক ডিমান্ড গুলোই তো আমরা চাই। কিন্তু সেটা করবে কারা? এই শাসকের দ্বারা যে সম্ভব নয় সেটা স্পষ্ট হয়ে গেছে। এবং শুধু সম্ভব নয়, যারা এই কাজগুলো করে এই শাসকের অনুপ্রেরণায় তারা আরো ফুলে ফেঁপে উঠবে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করা হবে। তাহলে তাহলে অপশন কি আছে? ওই বামেরা, ওই কংগ্রেস, তাদেরকে যদি ক্ষমতায় আসতে হয়, যে কাঠখড় পোড়াতে হবে, যতটা সময় লাগবে, ততদিন কি বাঙালি জাতি তার অস্তিত্ব কিছু বাকি থাকবে? তার থেকেও বড় কথা, সত্যিই কি কংগ্রেস বা বামেরা এই শাসক দলের বিরোধী? ওই যে ইন্ডি জোট নামক জিনিসটি হয়েছে, সেখানে কি তারা বি টিম হিসেবে কাজ করছে না? এই শাসককে হটানোর থেকেও এই রাজ্যে যাতে বিজেপি ক্ষমতায় না আসে, সেটার জন্যই কি কংগ্রেস আর সিপিএম বেশি করে কাজ করছে না? এই প্রশ্নটা তো উঠছে। আর অন্যদিকে তাহলে একমাত্র অপশন কি পড়ে থাকছে? বিজেপি। কিন্তু বিজেপি কি সত্যিই পারবে এই যে ৩০% ডিভিডেন্ড সংখ্যালঘু ভোট ব্যাংক শাসকের দিকে যায়, সেটা ভাঙানোর কোনো চেষ্টা আছে? এই রাজ্যে যে খামতিগুলো আছে সেগুলোর সুরাহা করার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব একটুও আন্তরিক? তারা এই রাজ্যটা নিয়ে একটুও ভাবছে, নাকি ওই ছাগলের ৩য় সন্তানের মতো, কুমির ছানা দেখানোর মতো বাংলার এই যে অবস্থা, করুণ অবস্থার ছবি, এটা সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে দেখিয়ে সেইখানে ক্ষমতায় আসাটাই একমাত্র লক্ষ্য। সেইজন্য বাংলা, বাঙালি মরবে মরুক। এই প্রশ্ন আপনার আমার মনে নেই? সেই প্রশ্নটাই কিন্তু উঠেছে, সেই প্রশ্নটাই কিন্তু করেছে। এবং আজকে বহুদিন বাদে একটা ভালো আর্টিকেল একটা আমি পেপারে পড়লাম। আনন্দবাজারের হেডলাইন, "৫০টি আসনে কি পাবে? বঙ্গ নিয়ে প্রশ্ন কেন্দ্রীয় বিজেপির।" এত কিছু হয়ে যাওয়ার পরও সবাই বলছে, আমি বলছি, আপনি বলছেন যে এরপর ২০২৬ এর যে ইলেকশনটা আসছে, সেখানেও যদি একই জিনিস কন্টিনিউ হয়, অন্তত ২৫০ আসন নিয়ে ক্ষমতায় চতুর্থবারের জন্য আসবে তৃণমূল কংগ্রেস। কেউ তাদের আটকাতে পারবে না। না, সাধারণ মানুষ যে তাদের দারুণভাবে চায় নয়। যারা একটু শিক্ষিত সমাজ, যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন, তারা চায় এদের বিতাড়ন ঘটুক, এদের বিদায় ঘটুক, একজন ভালো কেউ অপশনে আসুক। কিন্তু সেটা নেয়ার মতো জায়গায় বিরোধীরা কি আছে? এই প্রসঙ্গে বলতে গিয়ে যে জায়গাটা শুরু করেছে, সেটা বলছে যে ৬টি উপনির্বাচনে হারে একটা অশনি সংকেত দেখছে কেন্দ্রীয় বিজেপি। তাদের ধারণা ছিল যে যেহেতু উপনির্বাচন, এখানে শাসক জিতবে, কেননা মেক্সিমাম জায়গায় সেটা হয়েছে, এমনকি বিজেপি শাসিত রাজ্যেও এটা হয়েছে। কিন্তু বাংলাদেশের অস্থির পরিস্থিতি, হিন্দুদের উপর সেখানে অত্যাচারের ঘটনা এবং আরজি কর নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এই শাসকের বিরুদ্ধে, বিশেষ করে শহরাঞ্চলে যেভাবে উত্তুঙ্গ জায়গায় গিয়েছিল, সেখানে বিজেপি হারুক, কিন্তু অ্যাটলিস্ট শাসকের সঙ্গে তারা কড়া টক্কর দেবে, এই এক্সপেকটেশন ছিল। কিন্তু সেটা হওয়া তো অনেক দূরের কথা। যেটা তাদের দুর্জয় ঘাঁটি ছিল, যেখানে কোনোদিন তৃণমূল জিততে পারেনি, সেই মাদারিহাটের জেতা আসনও হাতছাড়া হয়েছে। যদিও তারপর বঙ্গ বিজেপির নেতৃত্ব বলেছে, না, না, উপনির্বাচন কোনো ফ্যাক্টর নয়, এরপরও ২০২৬ আমরা ক্ষমতায় আসছি। কিন্তু সেটা যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এবং এটা কথার কথা, কর্মীদের ভোকাল টনিক দেওয়া, বাস্তব পরিস্থিতি তা বলছে না। এইভাবেই গয়ঙ্গচ্ছভাবে যদি কেন্দ্রীয় বিজেপি এবং বঙ্গ বিজেপি এগোয়, তাহলে ২০২৬ হার শুধু নয়, ভরাডুবি নিশ্চিত। এবং ২০২৬ যদি ভরাডুবিটা হয়, হারটা হয়, বাংলার মানুষ সেটাই কিন্তু শেষ সুযোগ এই বিজেপিকে দেবে। তারপর এই বিজেপি যে বাংলায় কিছু করতে চায় না বা করতে পারবে না, এইটা প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার পর তাদের থেকে মুখ ঘুরিয়ে নেবে। এখানে অন্য কোনো রাজনৈতিক অপশন উঠে আসবে। বিজেপির নামোনিশান বাংলার রাজনীতিতে থাকবে না।
এই ছবিটা স্পষ্ট, এই কথাটা আমরা বারবার করে বলছি। আর এই কথা বলতে গিয়ে ওই আনন্দবাজারের রিপোর্টে যে কারণগুলো বলা হয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। কি বলছে? বলছে বুথ স্তরের কর্মীরা তারাই হচ্ছে দলের সম্পদ। তাদের বিশ্বাসের একটা ঘাটতি ঘটছে। ফলে তারা দায়িত্ব পালন করতে পারছেন না। সব বুথে বুথ কমিটিই নেই। একদম এই কথাটা, এই রোগটার কথা তো আমরা অনেকদিন ধরেই বলছি। এবার প্রশ্ন নাম্বার ১, সব বুথে বুথ কমিটি নেই। এইটা কি আজকে হঠাৎ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আবিষ্কার করল? ২০১৯ ভালো ফলাফল হলো, ২০২১ এই রাজ্যে ক্ষমতায় আসতে পারে এবং এই রাজ্য নেতৃত্ব মানে তৎকালীন যে রাজ্য নেতৃত্ব তারা বিভিন্ন রিপোর্ট পাঠালো। ফলাফল যখন এলো বাস্তবের সঙ্গে অনেক ফারাক রয়েছে এবং তার অ্যানালিসিসে উঠে এলো সব বুথে বুথ কমিটি তৈরি করা যায়নি। তারপর পঞ্চায়েত নির্বাচন এলো। সেখানে শাসক দলের সন্ত্রাসের কথা অনেক কিছু শোনা গেল। কিন্তু সব বুথে কি বুথ কমিটি ছিল? এই শাসক দলের সন্ত্রাসের যে কথা বলছে তার বিরুদ্ধে লড়াই করার মতো, চোখে চোখ রেখে লড়াই দেওয়ার মতো কোনো কর্মী সেখানে তৈরি ছিল? তারপর ২০২৪ যে ইলেকশন এলো সেখানেও অনেক প্রত্যাশা, কিন্তু প্রত্যাশার ধারে কাছেও ফলাফলটা হলো না। সেখানেও একই রেজাল্ট উঠে এলো, সব বুথে বুথ কমিটি নেই। তাহলে যে রাজ্য নেতৃত্ব বারবার বলছে আমরা বুথ কমিটি তৈরি করে দিচ্ছি আর বিজেপির ভাষাতেই সেখানে দেখা যাচ্ছে বুথ কমিটি রয়েছে, বাস্তবে কেউ নেই। কিংবা ওই বুথ কমিটি ভরাতে হবে, কেন্দ্রের থেকে টাকা আসবে, সেই টাকার হিসেব কিভাবে কি হবে সেইগুলোর জন্য করতে গিয়ে এমন একজনকে বসিয়ে দেওয়া হচ্ছে যার সঙ্গে রাজনীতির সংস্রবই নেই, যে হয়তো ওই এলাকাতেই থাকে না বা ভোটের সময় সারা বছর পড়ে থেকে রাজনীতি করার মতো জায়গাতেই নেই। তাহলে এই কাজ যে রাজ্য নেতৃত্ব বারবার করে যাচ্ছে সেই রাজ্য নেতৃত্বকে কড়া হাতে কেন শাসন করা হচ্ছে না? কেন প্রশ্ন তোলা হচ্ছে না তোমরা ফ্রুটফুল রেজাল্টটা দিতে পারছো না কেন? আর প্রশ্ন নাম্বার ২, এখানেও কেন্দ্রীয় নেতৃত্বের দিকে প্রশ্ন উঠছে। বলছে এই বুথ স্তরের কর্মীদের বিশ্বাসের ঘাটতি ঘটছে। ঘাটতিটা ঘটছে কেন? আপনারা জানেন না পশ্চিমবঙ্গে কিভাবে রাজনীতিটা চলে? এখানে ভোট পরবর্তী হিংসা কোন প্রবল পর্যায়ে গেছে? একজন কর্মী সে মার খাচ্ছে, তার বাড়ির মহিলাদের ধরে শ্লীলতাহানি ঘটানো হচ্ছে, তার দোকানঘর পুড়িয়ে দেয়া হচ্ছে, বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়া হচ্ছে, এলাকা ছাড়া হতে হচ্ছে। এই চূড়ান্ত সন্ত্রাসের পরিবেশে তাকে বিজেপির ঝান্ডাটা ধরতে হচ্ছে। কিন্তু এই যে ভোট পরবর্তী হিংসা যারা করছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, তাদের একজন কাউকেও কোনো শাস্তির মুখে ফেলা গেছে? এখানে সিবিআই তদন্তের কথা বলা হয়েছিল। সিবিআই তদন্ত হয়েছে। একজনকেও জেলে ঢোকাতে পেরেছে? জামিনের পর জামিন পেয়ে যাচ্ছে। তাহলে এই কর্মীদের বিশ্বাস কোথা থেকে ফেরত আসবে? তারা চোখের সামনে দেখছে যে শাসক দল তারা এই রাজ্যে ক্ষমতায় আছে, সেখানে ভুয়ো কেস দেয়া হচ্ছে, মিথ্যে মামলায় জড়ানো হচ্ছে, পুলিশ তাদের পিছনে লেগে যাচ্ছে এবং সেই সব থেকে বাঁচতেই তাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। তাদের কাজ কেড়ে নেওয়া হচ্ছে। তাদের তাদের পরিবারের উপর আক্রমণ নেমে আসছে। কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তার পরিবর্তে কি করছে? তাদের সামান্যতম সুরক্ষা দিতে পারছে? যদি ভোট পরবর্তী হিংসায় পাল্টা সেই জায়গাটা করতে পারতো যে যারা এই হিংসা করেছে, কোন রাজনৈতিক দল দেখব না, তাদের কড়া শাস্তি নিদান করব। দেখি তো কি করে এই ভোট পরবর্তী হিংসা হতো। আর যদি সেই ভোট পরবর্তী হিংসা না হয়, যদি সেই রাজনৈতিক হিংসা না হয়, এই কর্মীরাই বুক চিতিয়ে লড়ে দেবে। সেই গণতান্ত্রিক পরিবেশটা কেন্দ্রীয় নেতৃত্ব কেন ফেরত আনতে পারছে না? কেন্দ্রে তো বিজেপির ক্ষমতা রয়েছে। এই প্রশ্নের উত্তর কে দেবে? একদিকে আঙুল তোলা যাবে। তারপর যে জায়গাটা বলছে যে শাসক দলের হাতে অত্যাচারিত কর্মীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়াতে না পারা। একদম সত্যি। শুধু শাসক দলের হাতে অত্যাচারিত কর্মী নয়, এখানে যারাই বিরোধিতা করছে চরমভাবে তাদেরকে নিপীড়িত হতে হচ্ছে এবং সেই সব কাজে একটা মাত্র লোককে খুঁজে পাওয়া যায়, তার নাম হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাকি এই যে ৬টা উপনির্বাচনের রেজাল্ট বেরোলো সেদিনকে একটা প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম। অনেক বিজেপি কর্মী সমর্থক ফোন করে বলছে যে তাদের বাড়িতে কিভাবে অত্যাচার করছে এবং তারা যখন নেতৃত্বকে ফোন করছে তারা ফোনটা অব্দি তুলছে না। যাদেরকে ঢাকঢোল পিটিয়ে এইসব পদে রাখা হয়েছে তারা কর্মীদের আপদে বিপদে পাশে দাঁড়াতে পারছে না, এটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে স্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে সেটা স্পষ্ট হয়ে যাওয়ার পরে কি স্টেপ নেওয়া হয়েছে? কেন তাদেরকে এখনো পদে বসিয়ে রাখা হয়েছে? কেন তাদের কাছ থেকে জবাবদিহি চাওয়া হচ্ছে না? কারা ওই এলাকায় করতে পারে সেটা নিয়ে সার্ভে করতে পারছে না? কারা এভাবে কর্মীদের পাশে দাঁড়াতে পারবে? যাই হয়ে যাক নেতা হিসেবে লড়তে পারবে? দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া হোক। মানে এইটা না হলে সাধারণ মানুষ যে প্রশ্নটা তুলছে যে সত্যিই কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় বিজেপি কি চাইছে এই রাজ্যে জিতছে? সেই প্রশ্নটা তো থেকেই যাবে। বলা হচ্ছে শক্ত ঘাঁটি উত্তরবঙ্গেও প্রভাব বাড়ছে তৃণমূলের। পারবেই তো। যখন তারা দেখছে এই রাজ্যে বিজেপি আসতে পারছে না, আসার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব আন্তরিক নয়, এমনকি যে অত্যাচারটা হচ্ছে সেই অত্যাচারটা রুখার জন্য তো কোনো নেতা পাশে নেই।
উল্টো দিকে শাসক দলে যোগ দিলে অন্যায় করো, যা করো, কোনো রকম কোনো ব্যাপার নেই। পুলিশ প্রশাসন সমস্ত কিছু পাশে আছে। ব্যাস একটা কিছু পাওনা গন্না পাওয়া যাবে সেখান থেকে। তুমি যা খুশি করতে পারো, শুধু শাসক দলটা করো। তাহলেই তোমার ৭ গুণ মাপ। তোমার বাড়িতে ১০ টা চাকরি হয়ে যাবে। এই ছবি তারা চোখের সামনে দেখছে। তাহলে কেন তারা বিজেপি করবে? হ্যাঁ, নীতি আদর্শ দিয়ে কিছু মানুষ দল করেন, কিন্তু সবাই নয়। সবাইকে বাস্তবের উপর বাঁচতে হয়। ওই নীতি আদর্শ করতে গিয়ে আমি নিজে শহীদ হয়ে যাব, আমার পরিবার শেষ হয়ে যাবে, আমার দোকানপাট জ্বালিয়ে দেওয়া হবে, আমার উপর পুলিশে হেনস্থা হবে, আমাকে জেলে যেতে হবে। আর আমার সেই শহীদি ভাবমূর্তিটাকে কাজে লাগিয়ে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এটা দিনের পর দিন চলতে পারে না। সুতরাং এই উত্তরবঙ্গের মতো শক্ত ঘাঁটি কেন, সারা পশ্চিমবঙ্গেই যে বিজেপির ঘাঁটি বলে আর কিছু অবশিষ্ট নেই, সেই ছবি তো স্পষ্ট হয়ে যাবেই। বলছে রাজ্য নেতৃত্বের ভূমিকা ও প্রশ্নের মুখে নিচুতলা দূরস্থান, মাঝারি স্তরের নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগের ঘাটতি রয়েছে। বারবার সে কথা বলেছি। হোয়াটসঅ্যাপ বিপ্লবী, ফেসবুক বিপ্লবী হয়ে গেছে। এখন যে রাজ্য নেতৃত্ব এই জিনিস করছে, আপনারা বুঝতে পারছেন যে নিচুতলা মাঝারিতলা কারুর সঙ্গে কোনো সম্পর্ক রাখছে না। শুধুমাত্র টিভিতে মুখ দেখানো, হোয়াটসঅ্যাপে কিছু ছবি দেওয়া, ফেসবুকে কিছু পোস্ট করা, এটাই যদি রাজনীতি হয়, ওই মিস কল দিয়ে নাম নথিবদ্ধ করার রাজনীতি হয়ে যাবে, ওইভাবে পশ্চিমবঙ্গে রাজনীতি হবে না। তাহলে যারা এই ফর্মুলায় বারবার ফ্লপ করছে, কেন তাদেরকে রেখে দেওয়া হচ্ছে? কেন তাদের রিপ্লেসমেন্ট করা হচ্ছে না? সত্যিই কি নেতা কর্মীর অভাব বোধ হয়েছে? সাংসদ বিধায়কদের নিজেদের এলাকায় সময় না দেওয়া, সংগঠনকে শক্তিশালী করতে না পারা, এইটা তো হবেই। এটার জন্যই তো একটা কড়া রাজ্য নেতৃত্বের দরকার আছে। যারা টাস্ক দেবে যে ভাই তোমার এলাকায় মাসে আমার এতগুলো প্রোগ্রাম চাই, একটা বড় সভা করতে হবে, তাতে এত গ্যাদারিং হতে হবে, এবং সেটার রিপোর্ট রাজ্য নেতৃত্ব সংগ্রহ করবে। যদি তুমি এটা করতে পারো, তার মানে সংগঠনকে তুমি শক্তিশালী রাখছো, তার মানে তুমি এলাকায় পড়ে থেকে কাজ করছো, তাহলে তুমি পরের বার টিকিট পাবে, নাহলে পরের বার টিকিটটা হবে না। এবার যখনই এইটা পিরিয়ডিক্যালি করবে এবং সে বারবার ফ্লপ করবে, জনপ্রতিনিধি হিসেবে পারবে না, পরের বার তোমার টিকিট ক্যান্সেল, তাহলে অল্টারনেটিভ এখানে কে আসতে পারে? ২ জন ৩ জনকে বেছে নিন। তাদেরকে দায়িত্ব দিন। তারা করতে পারছেন কিনা দেখুন। তারা যদি করতে পারে, তাদের মধ্যে বেস্ট যে করতে পারছে, ভাই তুমি টিকিট পাবে, তুমি পড়ে থাকো, তুমি তোমার মতো করে সংগঠনটা সাজাও। এখানে জিততে গেলে কোন চেঞ্জ করতে হবে, কাকে বসাতে হবে কোথায়, তার কাছ থেকে ইনপুট নিন। তারপর রেজাল্ট না এলে তাকে প্রশ্ন করুন। কিন্তু সেটা কেন্দ্রীয় নেতৃত্ব অবভিয়াসলি এসে দেখবে না। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যেটা করতে পারে, একটা কড়া রাজ্য নেতৃত্ব এখানে খাড়া করতে পারে, যারা পিরিয়ডিক্যালি এটাকে রিভিউ করবে এবং সেই অনুযায়ী তারা সঠিক রিপোর্টটা পাঠাবে। ওই ভূত কমিটি রিপোর্ট নয়। কেন সেই কেন্দ্রীয় নেতৃত্ব সেই কাজটা করছে না? নিজেদের দায় তারা এড়াতে পারে এই কাজ থেকে? বলছে দলীয় নেতৃত্বের প্রকাশ্য অন্তর্দ্বন্দ্ব সংগঠনের ভিতকে দুর্বল করেছে। একদমই তাই। বারবার যে কথা বলি যে পশ্চিমবঙ্গের রাজনীতি এইভাবেই চলে, যে এ ক্ষমতায় আছে, একে সরাতে গেলে মুখটাকে, বিধান রায়কে সরাতে মুখ হয়েছিলেন জ্যোতি বসু। যখন জ্যোতি বসুকে টলমল গদি হয়ে গেছে, মুখ সরিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ করা হলো। সেই বুদ্ধদেব ভট্টাচার্যের অল্টারনেটিভ কে? মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অল্টারনেটিভ কে হবে? বাংলা বাঙালি এই প্রশ্নের উত্তর খুঁজতে চায়। ওই যেভাবে অন্য রাজ্যে ভোট হয়, যে নরেন্দ্র মোদী অমিত শাহকে দেখে ভোট দাও, জেপি নাড্ডাকে দেখে ভোট দাও, আর তারপর জেতার পর আমরা মুখ্যমন্ত্রী ঠিক করবো না। এই যে অন্তর্দ্বন্দ্ব, এটা তো জিয়ে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব। এই সবাই এখানে ক্ষমতায় থাকবে, সবাই মিলে খাটো, তারপর আমরা ঠিক করব কে বেশি হয়েছে, সেই অনুযায়ী তাকে ক্ষমতা দেবো। না, পশ্চিমবঙ্গের রাজনীতি এইভাবে হয় না। মানুষ প্রথম কথা মুখ দেখতে চায়। দ্বিতীয় কথা, যার হাতে ক্ষমতা দেবেন, যাকে মুখ্যমন্ত্রী মুখ প্রজেক্ট করবেন, তার হাতে অ্যাবসলিউট পাওয়ার দিতে হবে। বাকি যারা ত্যান্ডাই ম্যান্ডাই করবে, বসে যাবে, বসে গেলে রাজনীতি ছেড়ে দাও। বিজেপি রাজনীতি করো না, অন্য দলে গেলে যাও। আর যারা এখানে থাকবে, তারা আমার লিডারশিপ মেনে নিয়ে কাজ করবে। দিন ছাড়ুন, একজনের উপর দায়িত্বটা ছাড়তে হবে, তাহলেই এই অন্তর্দ্বন্দ্বটা থাকবে না। ওই সব পক্ষকে এখানে জুটিয়ে রেখে দেবো, তোমরা সবাই মিলে খাটো, আর তারপর শেষে গিয়ে আমরা ঠিক করব তোমাদের মধ্যে থেকে কে প্রাইজ পোস্টিংটা পাবে। ওইভাবে রাজনীতি করতে গেলে পশ্চিমবঙ্গে হবে না। আবারও তো সেই দায় যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের দিকে। যে তৃণমূলকে হারাতে যে সাংগঠনিক কুশলতা, দক্ষতা, পরিকল্পনা, সেটি নেই, তাতে ঘাটতি আছে, জানি তো আমরা আছে। কিন্তু সেটা কি সব জায়গায় আছে পশ্চিমবঙ্গে? আমি কোনো স্পেসিফিক নাম বলছি না, কিন্তু একটা স্পেসিফিক জেলার কথা বলছি, পূর্ব মেদিনীপুর। বিধানসভায় ভালো ফলাফল হয়েছে। পঞ্চায়েত নির্বাচন, এখানে লুটপাটের ভোট হয়েছে বলে অভিযোগ। সেই পঞ্চায়েত নির্বাচনে অবধি পূর্ব মেদিনীপুরে ফুল ফুটেছে। লোকসভা নির্বাচন, ১৬টার মধ্যে ১৫টা বিধানসভায় লিড আছে। তাহলে এই তৃণমূলকে হারাবার জন্য যে সাংগঠনিক কুশলতা, দক্ষতা, পরিকল্পনার দরকার আছে, সেটা পূর্ব মেদিনীপুর জেলায় আছে। কারা আছে তার পিছনে? কে আছে তার পিছনে? কার ইনপুটে এই কাজটা হয়েছে? তাহলে সেই পূর্ব মেদিনীপুর মডেল যদি সাকসেসফুল হয়, সেটা আরো ৩ টে জেলায় দিয়ে দেখুন।
একইভাবে সাকসেসফুল হচ্ছে কিনা? যদি সেখানে হয়, পুরো ওই জোনটা, পুরো দক্ষিণবঙ্গটা দিয়ে দেখুন, পুরো রাজ্যটা দিয়ে দেখুন। এইভাবে তো আস্তে, আস্তে বিস্তার করতে হবে। কার কাছ থেকে ইনপুট নিন? যারা ইনপুট দিতে পারছে না, নিজের জেতা আসন কোন রকমের টায়ে টুয়ে জিতছে। এত হাওয়া থাকা সত্ত্বেও, বিরোধীদের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে এত হাওয়া থাকা সত্ত্বেও তারা জিততে পারছে না। কেন তাদেরকে প্রমোট করা হচ্ছে? এই দায়টা নেবেটা কে? কেন্দ্রীয় নেতৃত্ব এই দায় অস্বীকার করবে কি করে? এবং যেটা সবথেকে বড়, যেখানে প্রতিবেদনটা শেষ হচ্ছে, যে আদৌ কি কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে পরিবর্তন চায়? এই প্রশ্ন তো আমরাও বারবার তুলছি। এই রাজ্যে যাদের বিরুদ্ধে আপনারা দুর্নীতির অভিযোগ করছেন, সেই একজন কাউকেও জেলে ঢোকাতে পারছেন না। কেন? কিসের? কোথায় বাধা আছে? কেন অল আউট ঝাঁপানো হবে না সেটা নিয়ে? এই রাজ্যের কর্মী সমর্থকদের উপর ভোট পরবর্তী হিংসা হচ্ছে, তাদেরকে জেলে ঢোকানো যাচ্ছে না। কেন? কিসের জন্য? এই রাজ্যের যে শাসক দল রয়েছে, তাদের বিরুদ্ধে ভুরি, ভুরি অভিযোগ করছেন। অথচ কোথাও গিয়ে একটা যেন আন্ডারস্ট্যান্ডিং আছে। এই হাওয়া আপনারা বলছেন এটা বামফ্রন্ট কংগ্রেস ছড়িয়ে দিচ্ছে। অবশ্যই তারা ছড়াবে। তারা রাজনীতি করতে এসছে। রাজনীতিতে এইগুলো থাকবেই। কিন্তু সেটা যাতে ভুল প্রমাণিত হয়, সেটা তো কাজ দিয়েই প্রমাণিত হয়ে যাবে। আপনাদের বিরুদ্ধে সেটিং তত্ত্ব যে যতবার বলে আসুক, যদি পরপর অ্যাকশন হয় যে কাউকে রেয়াত করা হচ্ছে না। ইডি, সিবিআই এত কিছু তদন্ত করছে, প্রত্যেকটা অল আউটে ঝাঁপাচ্ছে। জেলে ঢোকাচ্ছে। চোখের সামনে মানুষ ফ্রুটফুল রেজাল্ট দেখতে পাচ্ছে। ও যে রাজনৈতিক দল যতই প্রচার করুক না কেন, মানুষ যখন চোখের সামনে রেজাল্টটা দেখবে, তারাই বুঝতে শুরু করবে, তারাই বিলিভ করবে সেটিং নেই এবং আপনাদের দুহাত ভরে ভোট দেবে। কিন্তু সাধারণ মানুষ কি সেই আস্থার ভরসাটার জায়গাটা পাচ্ছে? পাচ্ছে না। ফলে যেটা ভালো খবরটা যে কারণে বলছিলাম, যে এই রোগগুলোর কথা, এই অসুখগুলোর কথা, এটা কিন্তু আমরা নিজেরা বারবার তুলে ধরেছি এবং সেখানে প্রশ্ন করেছি যে কোথায় গেলে এর সলিউশন পাওয়া যাবে? এর সলিউশনটা কি আছে? এই শাসককে সরাতে বামফ্রন্ট কংগ্রেসকে দিয়ে হবে না। এটলিস্ট ২০২৬ এর ভোটে তো হবেই না। তাহলে অপশন আছে বিজেপি। কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে একাধিক পজিটিভ স্টেপ নিতে হবে। তা কেন নিচ্ছে না? এই প্রশ্ন আমাদের ছিল। কিন্তু যে জায়গাগুলোতে নিতে হবে, সেই জায়গাগুলো নিয়ে এখন কেন্দ্রীয় নেতৃত্বই প্রশ্ন তুলে দিচ্ছে। আর সেই প্রশ্ন তুলতে গিয়ে যে আঙুলটা তুলছে, একটা আঙুল যদি রাজ্য নেতৃত্বের দিকে যায়, ৩ টে আঙুল নিজেদের দিকে থাকছে। এই সমস্ত কিছু কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করতে পারে যদি রাজ্য নেতৃত্বটাকে ঠিক করতে পারে। এবং তার পাশাপাশি দুর্নীতি নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের একটা ফ্রুটফুল রেজাল্ট মানুষকে চোখের সামনে দেখাতে পারে। এবং সবথেকে বড় কথা, যারা বিজেপির ঝান্ডাটা নিয়ে রাজনীতি করবেন, বিশেষ করে এই গ্রামাঞ্চলের মানুষগুলো, তাদেরকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করতে পারবেন। এট লিস্ট কড়া নিরাপত্তার ব্যবস্থা না করলেও তাদের উপর কোনো আক্রমণ হলে যারা আক্রমণ করেছে, তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে দ্বিতীয়বার কেউ এটা করার সাহস না করে। এই কয়েকটা বেসিক স্টেপ করলেই না বাংলার রাজনীতি পাল্টে যাবে। এই ২০২৬ পরিবর্তন হওয়া সম্ভব। কিন্তু টাকার প্রশ্ন, কেন্দ্রীয় নেতৃত্ব সেটা করবে কিনা? কিন্তু যখন কেন্দ্রীয় নেতৃত্ব নিজেরাই এই প্রশ্নগুলো তুলছে, আশা করা যায় পশ্চিমবঙ্গ নিয়ে এবার তাদের ভাবনা চিন্তাটা অন্যরকম হবে। তারা বুঝতে পারছে যে পথে চলছিল সেটা ভুল পথ, ওই পথে পশ্চিমবঙ্গে কিছু হবে না। আর পশ্চিমবঙ্গে ২০২৬ যদি সত্যিই বিজেপি ফ্রুটফুল কিছু করতে না পারে, এই রাজ্য থেকে বিজেপির রাজনীতির দি এন্ড হয়ে যাবে। এটা জলের মতো স্পষ্ট হয়ে গেছে। পশ্চিমবঙ্গে ৪২ টা লোকসভা আসন আছে। বিধানসভা পেলাম কি পেলাম না, ওই লোকসভায় গিয়ে হয়ে যাবে না। বাংলার মানুষ কিন্তু নিজেদের বলি করে আর ওই বিজেপির রাজনীতিকে সাপোর্ট করবে না। এই সত্যিটা যত তাড়াতাড়ি বুঝবে এবং সেটা অনুযায়ী তার অ্যান্টিডোট, রাজ্য নেতৃত্বের বদলটা যত তাড়াতাড়ি করবে, দুর্নীতি নিয়ে স্টেপটা যত তাড়াতাড়ি নেবে এবং যারা কর্মী সমর্থক তাদের সুরক্ষাটা যত তাড়াতাড়ি সুনিশ্চিত করবে, ২০২৬ এর ফলাফলটা তত পজিটিভ হবে। আর না করলে জনপ্রিয়রা পরাজিত এবং তারপর বঙ্গ রাজনীতি থেকে মুছে যাওয়া, এটাই বিজেপির ভবিতব্য হবে। কি বলেন আপনারা? তাই তো? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।